বিয়ে করে সেই তো হাড়ি ঘাটতে হবে, তাহলে কি দরকার এত কষ্ট করে পড়াশোনা করার। ঠিক সেই কারণে মেয়নের পড়া বাবু তিনি এক পয়সাও বরাদ্দ করে না সংসারের খরচ থেকে। তাই মেরুন কিছু বাচ্চা কাচ্চা পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে এসেছে এই 2 বছর। ঘরের ভেতর খুব বেশি একটা আসবাবপত্রও নেই, টুকটাক ব্যবহারের জিনিসপত্র ছাড়া তেমন বিলাসিতা করার মতো কিচ্ছু নেই এই অভাবের সংসারে। গত সপ্তাহে মেরুন টিউশনির টাকা জমিয়ে 6টা চেয়ার কিনেছে মাত্র, কেউ আসলে বসতে দেওয়ার জন্য। রাফিরা সবাই উঠোনে বসেছে। ইয়া বড় ঘমটা দিয়ে মেরুন বসে আছে সবার মাঝে একটি সিঙ্গেল কাঠের চেয়ারে। সুজনের মা মেরুনকে দেখে মোটামুটি পছন্দ করেছেন, অবশ্য ছেলের পছন্দই তার পছন্দ। বাড়ি দেখে পছন্দ না হলেও কিচ্ছু করার নেই, ছেলে তার জানের টুকরা, তাই ছেলে যাতে খুশি তিনিও তাতেই খুশি। রাফি আর সুজন পাশাপাশি ছিল, সুজন মাথা নিচু করেই বসে আছে, সুজনের মা তাদের পাশেই। টুসি মেয়নের পেছনে দাঁড়িয়ে সুজনকে চোখে লজ্জা দিচ্ছিল, এটা দেখে রাফি মিটমিটিয়ে শুধু একবার টুসি তো একবার সুজনের দিকে তাকায়। সুজনের মা উঠে মেরুনকে দাঁড় করে মাথার ঘোমটাটা সরিয়ে চুল দেখছিলেন। এমন সময় টুসি যেয়ে সুজনের পাশের চেয়ারে বসে ফিসফিস করে বলল, সুজন ভাই, আপনাদের টক ঝাল ঝগড়া মিষ্টি তো কখনো ছিলই না, সেটা না খুব মিস করবো গো। মন খারাপ করে বলল। আর চোখে চোখ গরম দিয়ে সুজন টুসির কানে কানে বলল, আমিও না তোদের মান অভিমান দ্রুত থাকা রাত জেগে কান্না দুঃখ কষ্ট খুব মিস করবো রে। নাকের পাতা ফুলিয়ে ঠোঁট কুচ করে টুসি মেজাজ দেখালো সুজনকে। এটা দেখে সুজন ঠোঁট চেপে হেসে দিল। এদিকে অ্যাটেনশন পাওয়ার জন্য রাফি হালকা গলা ছাড়ল। রাফির দিকে তাকিয়ে সুজন টুসি দুজনেই চুপ হয়ে গেল। সবার মতামত একত্রিত করে পরের শুক্রবার মানে 11 দিন পর বিয়ের তারিখ ধার্য করা হয়। পরের দিন সকালে জনি, রুবি, রুহান সবাই এই বাসায় এসেছে। আজ এখানে সারা দিন থাকবে তারা। জনির কাঁধে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে, তার সব অ্যারেঞ্জমেন্ট জনিকে একা হাতে সামলাতে হচ্ছে। সুজন নিজের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত, বাবার অমতে বিয়ে করতে যেয়ে একা হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। রাফিকেও কিছু বলতে পারছে না, নতুনভাবে তার জীবনেও নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সুজন চায় রাফি পুরোটা ফোকাস একমাত্র সেদিকেই থাকুক। রুবি ভীষণ খুশি। রুনা যখন থেকেই জানতে পেরেছে রাফি আর টুসির ভেতর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সুসময়ের। জনি রেজিস্ট্রি অফিসে সব কিছু ঠিকঠাক করে এসেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। রাতে খাবার খেতে বসেছে সবাই, এক পাশে রুবি, টুসি, রুহান, অন্য পাশে রাফি, জনি, মমতা বেগম। টুসি কিচেন থেকে মাংসের বাটিটা গরম করে এনে সবার সামনে রাখতেই রাফি মমতা বেগমকে বলল, মম, মাংসের কড়া ঝাল ঝাল মোরব্বাটা ভীষণ মিস করছি আজকাল। জনি মুখে খাবার রেখে রাফির দিকে এমন দৃষ্টিতে তাকালো যেন রাফি অবাস্তব কিছু করে ফেলেছে এইমাত্র। রুবি হঠাৎ করেই রাফির বলা কথাটা মাথায় ক্যাচ করতে পারল না, কিন্তু যখন বুঝতে পারল রাফি কি বোঝাতে চাইছে তখন ঠোঁট চেপে হেসে উঠল। মমতা বেগম বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলেন শুধু। রুহান মায়ের হাসি দেখে খিলখিল করে হেসে দিল। টুসি সবাইকে নিজের দিকে তাকিয়ে এভাবে হাসতে দেখে দাঁত কিটমিট করে তাকায় রাফির দিকে। রাফিটা দেখে সবার আড়ালে টুসিকে চোখ টিপে দেয়, সঙ্গে সঙ্গে টুসির চোখ দুটো বড় বড় হয়ে যায়। অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। এটা দেখে রাফি বাঁকা হেসে নিজের খাওয়ায় মনোযোগ দেয়। মমতা বেগম মাংস জনি আর রুবির প্লেটে দিয়ে রাফিকে দিতেই রাফি বলে ওঠে, থাক 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 মম, কি করছো? আমি 1 পিস মাংসও নিব না, তুমি বরং অন্য কাউকে দাও। মমতা বেগম বুঝতে পারে রাফি টুসির কথাই বলছে, তাই তিনি মুচকি এসে বলল, তুমি খেলে কারোর কম পড়বে না, তাছাড়া এত চিন্তা করার দরকার নেই, আরও আছে। আমার না খেলেও চলবে মম, কিন্তু কারোর পটলা পেটে এগুলো না দিতে পারলে হয়তো খেতে দিতে পারে। জনি এক ভ্রু উঁচু করে রাফির দিকে ইগল চোখে তাকিয়ে রইল। পোটলা পেটটা আবার কি? তার মাথায় আসছে না। টুসি সবার দিক থেকে চোখ ঘুরিয়ে ঠোঁট ফুলিয়ে রাফির দিকে তাকালো। রাফির উপর বেশ রাগ হলো টুসি। খেতে বলছে, খেতে হলে খাবে, না হলে খাবে না, এবার তাকে কেন বারবার টানছে? খাবার সময় কথা বলতে নেই, আর এই লোক খেতে বসা থেকেই তাকে অপমান করার জন্য উঠে পড়ে লেগেছে মনে হয়। এভাবে কেউ বলে? ঝাল ঝাল মাংসের মোরব্বা, পটল পেট, ছি! টুসির বোঝা হয়ে গেছে এখানে বসে তার আর খাওয়া হবে না।
তাই হাত ঝাড়া মেরে খাবার রেখে উঠে চলে গেল। এটা দেখে রাফির মুখে হাসি ফুটে উঠল। জনি রুবি টুসির যাওয়ার পানে তাকিয়ে দেখল। টুসির আবার কি হলো তাদের দুজনের মাথায় আসছে না। মমতা বেগম রাগ দেখিয়ে রাফিকে বলল, উঠিয়ে দিলে তো মেয়েটাকে খাবার প্লেট থেকে। শান্তি হয়েছে এবার? রাতে বেশি খেলে মোটা হয়ে যাবে মম। সোজা সাপটা উত্তর রাফি। জনি রুবি ফিক করে হেসে দিল রাফির কথায়। এটা দেখে রাফি জনিকে বলল, আমার বোনকে নিয়ে রাতের শহরে ঘুরেছিস কখনো? বুঝিস না কিছু? পেট ভরিয়ে ঘুরলে ঘোরার মজা মিলে। ডিনার শব্দটার সাথে পরিচিত হয়েছিস কখনো? শুধু রাতের খাবার মানে ডিনার নয়। শুধু তো আমার বোনকে দিয়ে রান্না বান্না করিয়ে গান্ডে বান্ডে গিলেছিস। তোকে বলে কী লাভ? তোর সময় শেষ, আমার তো সবে শুরু। রাফির কথা শুনে জনির সাথে সাথে কাশি উঠে গেল। মমতা বেগম এক গ্লাস পানি এগিয়ে দিল জনির দিকে। পানি খেয়ে জনি স্বাভাবিক হয়ে রুবির দিকে তাকাতেই দেখে রুবি অগ্নিমুখী রূপ ধারণ করে তার দিকে তাকিয়ে আছে। জনি ফিক করে হেসে রোহানকে কোলে তুলে নিয়ে উঠে যায়। মেয়েকে ফুঁসতে দেখে মমতা বেগম বলল, তোর ভাইয়ের মতো আমার জামাইয়ের মনে এত রং লাগেনি। একদম এভাবে রাগ দেখাবি না ওর উপর, বলে দিলাম। রুবি মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে তাকালো। কোথায় তাকে সাপোর্ট করবে তা না, উল্টো তাকে কথা শোনাচ্ছে তার মা। টুনি ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছতে মুছতে ব্যালকনিতে যায়। ঘুমানোর আগেই রাতের আকাশ দেখতে ভীষণ ভালো লাগে টুসির এখন। অল্প কিছুদিন অভ্যাস, তবুও মনে হয় যুগ যুগ ধরে এভাবেই তাকিয়ে থাকতো সে। রাফি একটা পার্পেল কালারের একরঙা সিল্কের শাড়ি নিয়ে টুসি রুমে হাজির হয়। টুসিকে রুমে না পেয়ে ব্যালকনিতে আসে। টুসিকে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি ধীরে ধীরে এসে টুসির পেছনে দাঁড়ায়। টুসি একদিনে মগ্ন হয়ে থাকায় রাফির উপস্থিতি টের পেল না। রাফি দুই হাতে বেড়া জালে আবদ্ধ করে নেয় টুসিকে। টুসি ভয়ে কেঁপে ওঠে সাথে সাথে। সরে যাওয়ার প্রস্তুতি নিতেই রাফি টুসির ভয়কে অদেখা করে টুসির কাঁধে থুতনি রেখে টুসির কানে কানে বলল, ভীষণ রাগ হয়েছে বুঝি আমার উপর? টুসি নিজেকে রাফির বেড়াজাল থেকে মুক্ত হতে কাঁধ উঁচু করে বাধা দেয় রাফিকে। রাফি আরও কাছে এগিয়ে যায় টুসি। এটা দেখেই টুসি বলে, কি করছেন? কেউ দেখলে কিভাবে বলুন তো? কি ভাববে শুনি? আর মাত্র 48 ঘন্টা বাকি। তারপর একা একটা বদ্ধ ঘরে শুধু আমরা দুজন থাকবো। তখন আমার কেমন লাগছে, ছাড়ুন। কেমন লাগছে? টুসির কানের কাছে ফিসফিস করে বলল রাফি। জানি না। কেন জানো না? তুমি সব জানো, তাহলে বলছো না কেন? ভয় লাগছে আমাকে বলতে? টুসির কি হলো কে জানে, পেছন ঘুরে হাত দিয়ে রাফির বুকে এক ধাক্কা মেরে রুমে চলে আসে। রাফি রুমে এসে দেখে টুসি বেডের বোর্ড ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। এটা দেখে রাফি বাঁকা হেসে মধুর সুরে টুসিকে ডাক দেয়, মিসেস তুষবা ম্যাডাম, শাড়িটা পরে চটপট রেডি হয়ে নিন। আজ আপনাকে নিয়ে রাতের শহর ঘুরে ঘুরে দেখব। টুসি ফট করে চোখ মেরে তাকালো। তুষবা নামটায় ধুলো জমে যেন মরিচিকা পড়ে গেছে এখন। এই নামটা বড্ড অচেনা হয়ে গেছে তার। তাই হঠাৎ এই নামে ডাকায় টুসি ফ্রিজড হয়ে গেল। অনুভূতিরা পাখা মেলে উঠতে থাকলো। এই প্রথম এই নামটা এত সুন্দর মনে হলো তার। কিন্তু কেন? ভালোবাসার মানুষের মুখে নিজের নাম কি মধুর শোনায়? হয়তো শোনায়, নয়তো এতদিন কেন এই নামটাকে এত অপছন্দ হতো তার। রাফি তাড়া দিয়ে টুসিকে বলল, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও বউ। রাফি রুম থেকে চলে যেতে যেতে গুনগুন করে গান গাইল। টুসি রাফির মুখে গান শুনে আশ্চর্য হয়ে গেল। তারপর যখন বুঝতে পারল কোন ধাঁচের গান গাইছে সে, তখনই চরম পর্যায়ে অবাক হলো টুসি। টুসির মস্তিষ্ক মনের বিরোধিতা করল যে হে তার বর নয়, নিশ্চয়ই বররূপে অন্য কেউ। পার্পেল কালারের সিল্কের শাড়ি পরে আঁচল ছেড়ে টুসি ধীর পায় নিচে নামতেই দেখতে পায় মমতা বেগম, জনি, রুবি সবাই হলরুমে বসে আছে। খুব আনিজি লাগছে টুসি এভাবে শাড়ি পরে রাতে রাফির সাথে বের হতে। তবুও কিচ্ছু করার নেই। মাঝে একদিন বাকি, পরদিন বিকেলে রাফি আর টুসিকে ঘরোয়াভাবে হলুদ ছোঁয়ানো হবে। রাতে আবার দুজনার পুনরায় কাবিন করানো হবে। 5 বছর আগের বাল্যবিবাহ নিছক পুতুল খেলা মাত্রই রাফির কাছে। তাই সেই বিয়ের কোনো মূল্য হয় না বলে রাফি মনে করে। নতুন জীবন শুরু যখন করছে, তার সব নিয়মকানুন
মেনে সম্পূর্ণ বিয়ের কাজ শেষ করবে। আগামীকাল সন্ধ্যা হয়ে যাবে রুনা আর তানভীরের আসতে। গেছে মাত্র 4-5 দিন আগে, আবার আসবে 2 দিনের জন্য, শুধুমাত্র ভাই ভাবির নতুন জীবনে শুরুটা দেখতে। ঠিক সেই কারণে একই দিনে হলুদ আর বিয়ের ব্যাপারটা সেরে ফেলবে সবাই। সেটা নিয়েই আলোচনা হচ্ছিল হলরুমে। টুসিকে একদম সিম্পল শাড়িতে দেখেও রাফি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ডিভাইনের এক পাশে টুসির শাড়ির সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরে রুহানকে কোলে নিয়ে বসেছিল সে। টুসিকে আসতে দেখে স্মিত হেসে রাফি উঠে দাঁড়ায়। সবাই সেটা খেয়াল করে টুসিকে লজ্জায় মাথা নিচু করে তাদের দিকে আসতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। টুসি এক পলক রাফিকে দেখে অবাক হয়ে যায়। ইস, বরটাকে কি দারুণ দেখতে লাগছে। সবাই চাহনি তার দিকে বুঝতে পেরে টুসি আবার মাথা নিচু করে নেয়। রাফি রুহানকে মমতা বেগমের কোলে দিয়ে বলে, মাম্মা, এখন নানুর কাছে যাও, বাহিরে ঠান্ডা বাতাস, যাওয়া যাবে না একদম। নানু ভাই, মামাকে বলে দাও তারা যেন সাবধানে থাকে। 2 হাতে তালি দেওয়ার মতো করে ছোট ছোট মুড়িতে বলল। রাফি রুহানের মুখে শক্ত চুমু এঁকে বলে, হাতটা। হলরুম থেকে বেরিয়ে বাইরে এসে রাফি ফট করে টুসির হাত শক্ত করে ধরে। টুসি সাথে সাথেই যেন সেখানেই জমে যায়, আর এক পাও এগোনোর শক্তি তার মাঝে নেই। বুকের ভেতর ধুকধুক শুরু হয়। রাফি টুসির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এত সুন্দর না হলেও পারতে বউ, এই 2 দিন ধৈর্য ধরার তর সইছে না আমার। মন তো বলছে এক্ষুনি একটু জড়িয়ে ধরতে, একটু সুযোগ দিবে। মুহূর্তেই টুসির সর্বশরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। কি সাংঘাতিক কথা, ভাবা যায়? টুসির হাত পায়ের ভর একে অপরকে ছেড়ে দিতে চাইল। সবকিছু যেন অসাড় হয়ে আসছে তার। টুসি লজ্জায় নিজেকে গুটিয়ে নিতে চাইল। বিষয়টা রাফি বুঝতে পেরে আবারও টুসির আরও কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, ভয় নেই মিসেস আরিয়ান রাফি, নিজের সামান্যটুকু ইচ্ছা পোষণ করলাম মাত্র। সুদ সমেত নিজের চাওয়া পাওয়া সবটুকু পূরণ করে নিব। তখন কোনো বাধা দিলে কিন্তু আমি শুনবো না। টুসির কি হলো জানে না। এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও লজ্জায় এখন এই দাঁড়ানোর শক্তিটুকু যেন আর তার মাঝে রইল না। চোখ বন্ধ করে ঢলে পড়বে মনে হচ্ছে সে। এটা বুঝতে পেরে ঠিক তখনই রাফি টুসির কপালে ছোট্ট করে ভালোবাসার আলতো পরশ এঁকে দিয়ে বলল, লজ্জা ভেঙে দিলাম, এবার চোখ মেলে তাকাবে না। টুসি ধীরে ধীরে চোখ মেলে তাকালো রাফির দিকে। রাফি স্মিত হেসে বলল, এবার যাওয়া যাক। বাইকে করে অনেকটা পথ দূরে এসেছে টুসি আর রাফি। রাতের শহরটা একদম অন্যরকম ঝাঁকঝমক হয়। ভিন্ন রঙে রঙিন আলো দেখা যায় ক্ষণে ক্ষণে, যেন একই জায়গার 2টি রূপ রাত আর দিনের ব্যবধানে। রাস্তার পাশে রঙিন আলোয় ছোট ছোট দোকান বসেছে দেখা যায়, যেটাকে ঘিরে লোক সমাগম। রাস্তার 2 পাশে সারিতে যে বেঞ্চগুলো আছে সেখানে দেখা যায় বন্ধুদের আড্ডাখানা। আর একটু দূরে ফ্লাইওভার, শো শো করে কত শত বাইক রাফিদের গাড়ি অতিক্রম করে চলে যাচ্ছে। একটু আগে গাড়ি থামিয়ে টুসিকে আদর মাখা কণ্ঠে ছোট করে বকা দিয়েছে রাফি। কারণটা হলো টুসি রাফির পেছনে বসেও বেশ দূরত্ব রেখেছে নিজেদের মাঝে। কাঁধে হাত দিতে বলে টুসি আরও পেছনে চেপে বসেছে। এতে করে গাড়ি চালাতে মনোযোগ ক্ষুণ্ণ হচ্ছে রাফির। এটা কোনো কথা? কোথায় ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে বসে ঘোরার আনন্দ উপভোগ করবে? না, তার বাচ্চা বোটা তাদের মাঝে ফাঁকা দেওয়াল বানিয়ে রেখেছে। তাই শাস্তি স্বরূপ রাফি বলেছে তার কোমর জড়িয়ে ধরে রাখলে গাড়ি চালাবে, নয়তো সারা রাত এখানেই থেকে যাবে। অজ্ঞাত টুসি রাফির কোমর জড়িয়ে ধরে বসতে বাধ্য হলো। এবার রাফিও তাল মিলিয়ে চলছে। পেছন থেকে কোমর পেঁচিয়ে প্রেয়সীর এক বিশ্বস্ত হাত দিয়ে আঁকড়ে ধরে আছে তাকে। হার কি লাগে, ফুরফুরা মেজাজে সেও জ্বলছে দূর অজানায়। কিছু সময় পর গাড়ি থামায় রাফি ওভারব্রিজের মাঝে। বেশ অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করে দুজন। টুসিকে অবাক করে দিয়ে মনে মনে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার প্রতিজ্ঞা করে আকাশ বাতাস পরিবেশ সাক্ষী রেখে রাফি একজোড়া মালা পরিয়ে দেয় টুসির হাতে। আচমকায় এমন করায় টুসি শুধু অবাক নয়,
আশ্চর্য হয়ে যায়। টুসির চোখের কোণে পানি জমে। এত সুখ ভালোবাসা তার কপালে কি সত্যি সইবে? টুসির ছোট ছোট চোখের দিকে তাকিয়ে রাফি আন্দাজ করতে পারে টুসির মনে কি চলছে। রাফি ডান হাতে টুসির চোখের কোণে থেকে পানি মুছে দিয়ে স্মিত হাসে। টুসির মনোযোগ অন্যদিকে নিতে রাফি টুসিকে বলে, সামনে একটা টঙের দোকান আছে, মালাই চায়ের জন্য বিখ্যাত বলা চলে। শুধুমাত্র মালাই চা খাওয়ার জন্য প্রায় বন্ধুরা মিলে এখানে আসতাম। দেশে ফিরেও কয়েকবার এসেছি। যাবে আমার সাথে সেখানে? এই রাতে? কেন, ভয় করছে আমার সাথে যেতে? এত দূর তো এসছি, তাছাড়া আপনার সাথে যেতে ভয় করবে কেন? তাহলে চলো, ট্রাস্ট মি। একবার সেখানকার মালাই চা খাওয়ার পর তুমি নিজে প্রতিদিন আমার কাছে বায়না করবে এখানে আসার জন্য। তাছাড়া বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, গরমের উষ্ণতা পেলে মন্দ হবে না এখন। স্মিত হেসে সম্মতি জানায় টুসি। চায়ের আড্ডা শেষ করে আরও কিছু সময় কাটায় দুজন একসাথে। রাত প্রায় 11:30 বাজে। রাফিদের বাসায় ফিরতে আসার আগে বাইরে থেকে ডিনার করেই ফিরে। একটু পরেই হলুদ ছোঁয়ানো হবে রাফি টুসি দুজনের। গতকাল সারাটা দিন লেগেছে দুই বিয়ের কেনাকাটা করতে করতে। তার উপর টুসির মা নাসরিন বেগম এবং তুষারকে যেয়ে আনা হয়েছে জনের মাধ্যমে। সুজনের বিয়েতে মেরুনের যাবতীয় সামগ্রী রাফির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সুজন অমত করলেও রাফি শুনেনি। রাফি বলেছে এটা তার পক্ষ থেকে ছোট্ট উপহার। গতকাল রুনা আসতে পারেনি, তবে আজ দুপুরের পরপরই চলে এসেছে। সুজন সকাল থেকেই রাফির বলা কথা অনুযায়ী বাসর সাজাতে সাজাতে নাজেহাল অবস্থা হয়েছে। জনি মোটামুটি কাজী সহ কোর্ট ম্যারেজ করার যাবতীয় কাগজপত্র গোছাতে ব্যস্ত। মেরুন সারাদিন থাকতে পারবে না, প্রখর ইচ্ছে থাকা সত্ত্বেও এটা সুজনের কড়া আদেশ। কারণ সে নতুন কনে আর রাফির বিয়েতে সুজনের পরিবারে সবাই উপস্থিত থাকবে। তবে সুজন বলেছে 30 মিনিটের জন্য সময় বুঝে এখানে নিজে যেয়ে নিয়ে আসবে মেরুনকে। মেরুন তাতেই বেজায় খুশি। রাফি টুসিকে পাশাপাশি বসানো হয়েছে। সবুজ পাড়ের হলুদ শাড়িতে হলদে পাখি মনে হচ্ছে টুসিকে। রাফিও হলুদ পাঞ্জাবিতে হাঁটির উপর কোণে ভর দিয়ে একেবারে হিমু সেজে বসে আছে টুসির পাশে। দুজনের মাঝেই কয়েক ইঞ্চি তফাৎ মাত্র। দুই বোন থেকে হলুদের পর্ব শুরু করা হয়। প্রথমেই রাফির গায়ে হলুদ, পরেই টুসিকে রাফির গায়ে হলুদ নিয়ে ছোঁয়ানো হয়। একে একে মমতা বেগম সুজনের পরিবারের সবাই হলুদ ছোঁয়ায় ওদের দুজনকে। হলুদের পর্ব শেষ করে গোসল সেরে টুসিকে হালকা খাবার খাইয়ে রাতে বিয়ের সাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়। পার্লার থেকে এই দুজন মেয়ে এসে ঘন্টা দুয়ের মধ্যে টুসিকে বধূ সাজে সজ্জিত করে। রাত প্রায় 9:30টার দিকে কাজী বিয়ে পড়িয়ে নেয়। জনি প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে রাখে। বিয়ের কাজ সব শেষ করে খাওয়া দাওয়া সেরে নেয় সবাই। বিয়ের কিছুক্ষণ আগে মেরুন আসে। খাবার খেয়ে টুসির সাথে দেখা করে 25 মিনিটের মধ্যেই সুজন আবার মেরুনকে রেখে আসে। সুজনের পরিবারে সবাই চলে যায়, সুজন থেকে যায়। রাফির বন্ধু মহলে সবাই এসেছিল। বিয়ে শেষে খাওয়া দাওয়া করে তারাও চলে যায়। শুভ্র সাদা বিছানার উপর রজনীগন্ধা ফুলের তৈরি লাভ শেপের ভেতরে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি লাভের ঠিক সামনে ভাঁজ করা হাঁটু দুই হাতের বেড়ে বসে আছে টুসি। বেডের চারিপাশে রজনীগন্ধা আর গোলাপ ফুলের তৈরি ঝাঁকড়া দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে চারিপাশে। ফ্লোরে পড়ে আছে হার্ট শেপের অগণিত বেলুন। থেকে থেকে জায়গায় জায়গায় সাদা মোমবাতি হলদে ঝলক আলো দিচ্ছে পুরো ঘর জুড়ে। রজনীগন্ধা আর গোলাপ ফুলে ঝাঁকে ঝাঁকে মরিচ বাতি থেকে থেকে চিকচিক করছে। ফুলের গন্ধ মোমো করছে পুরো ঘর জুড়ে। ইয়া লম্বা ঘোমটার নিচে এই শীতের মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা টুসি। ভয়ে থরথর করে কাঁপছেই মনে হচ্ছে সে। বুকের ভেতর উথাল পাতাল ঢেউ তুলছে অজানা ভয়ে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে বারবার। পাশেই পানির জগটা খালি পড়ে আছে। মনে পড়ে গেল 5 বছর আগে এই রাতটার কথা। চোখ বন্ধ করতেই যেন সব কিছু দৃশ্যমান চোখের সামনে ভাসছে। গ্লাস থেকে দুধ খেয়ে নেওয়ার কথাটা মনে হতেই বেশ হাসি পেল টুসি। ইস, কি বাচ্চাময় না করেছিল সে। আচ্ছা, সেদিন রাতে যদি তার পিরিয়ড না হতো, সারা রাত কি এই রুমেই থাকতে পারতো সে? যদি থাকতে পারতো তাহলে কি হতো তাদের মাঝে? বরটা কি তাকে বুঝতো সে ওই সময়ে কতটা ছেলে মানুষ ছিল?
চোখ মেলে তাকালো টুসি। সেই রুম, সেই বিছানা, সেই বর আর সেই মুহূর্তেই বুকের ভেতর ঝিপঝিপ শব্দর ছন্দপতন শুরু হলো। আজ আবার সেই জায়গায় বসে আছে টুসি। আজকে রাতটা কেমন হবে তাদের জানা নেই টুসি। চোখ উঁচু করে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:40 বাজে। সময়টা যেন যেতেই চাইছে না একদম। লোকটা গেল কোথায় কে জানে। টুসি মনে মনে বলছি, আজ রাতটা এভাবে কেটে যাক, মানুষটা যেন ভেতরে না আসে। এভাবে তার সামনে এসে থাকলে লজ্জায় মারা পড়বে নির্ঘাত। টুসির আকাশ পাতাল ভাবনার মাঝে খট করে শব্দ হয় দরজা খোলা। রাফি ভেতরে এসে দরজা ভেতর থেকে লক করে দেয়। রাফি দরজা লক করছে বুঝতে পেরেই টুসি সাথে সাথে কেঁপে উঠল। রাফি পেছন ঘুরে টুসিকে ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে স্মিত হেসে এগিয়ে আসলো। টুসি হাঁটু খামচে ধরে আরো গুটিয়ে নিল নিজেকে। বিষয়টা চোখের আড়াল হলো না রাফির। ঠোঁট কামড়ে হেসে রাফি বেডের পাশে বসলো। টুসি খামচানো হাতটা আরো শক্ত করে ধরল। এটা দেখে রাফি বলল, তুষবা, তুমি কি ভয় পাচ্ছ? কোনো শব্দ নেই টুসির মুখ থেকে। সারাটা জীবন যার সাথে থাকবে তাকে ভয় পেলে চলবে? এগিয়ে এসো। কথা বলবে না তাই তো? বুঝতে পেরেছি, আমাকে এগিয়ে যেতে হবে। আচ্ছা থাক, এটা কষ্ট করে তোমার পাটা এগিয়ে দেবে একটু। কথা বলবে না? তাহলে আমি কি ধরে নেব? টুসি কথা বলছে না, তাই রাফি উঠে একটু এগিয়ে বসে টুসির ঘোমটাটা ধীরে ধীরে তুলে ধরে। টুসি চোখ বন্ধ করে আছে, ভয়ে ঠোঁট কাঁপছে ভীষণ তার। লাল টকটকে গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখে রাফি বাঁকা হেসে ঘোমটাটা তুলে দেয় একেবারে। টুসি শক্ত করে চোখ বন্ধ করে নেয়। রাফি টুসির পা দুটো এগিয়ে এনে একে একে খুব সুন্দর দেখে সাদা পাথরে নূপুর পরিয়ে দেয় তাতে। বিষয়টা বুঝতে পেরে টুসি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। নূপুর পরানো হয়ে গেল। রাফি টুসির হাত ধরে তাতে চুমু এঁকে দেয়। টুসি আবারও কেঁপে ওঠে। রাফি সেখানেও একটা ডায়মন্ডের আংটি পরিয়ে দেয়। রাফি একটু উঠে টুসির কপালে আলতো চুমু খেয়ে বলে, আনইজি লাগছে না তোমার? এক কাজ করো, এই ভারী পোশাক ছেড়ে একটা সিম্পল শাড়ি পরে নাও। ফ্রেশ হয়ে আল্লাহর দরবারে তো আছে, নতুন জীবন শুরু করব আমরা। রাফির কথা মতো টুসি উঠে ফ্রেশ হতে যায়। একটা কালো শাড়ি বের করে ফ্রেশ হয়ে সেটা পরে নেয়। তারপর দুজন এক জায়নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া চেয়ে নামাজ শেষ করে। নামাজ শেষে টুসি রাফিকে সালাম করতে যাবে, তখনই রাফি টুসিকে হাঁটকে দেয়। বুকে জড়িয়ে ধরে কিছু সময়, কপালে আবার একটা চুমু খেয়ে বলল, নিয়ম অনুযায়ী কাবিনের পাওনা পরিশোধ করতে হয়। বিছানায় ফুলের তৈরি লাভ শেপের মাঝে নির্ধারিত পাওনা থেকে বেশি রাখা আছে। আর কিছু দাবি থাকলে বলতে পারো। টুসি মাথা এদিক ওদিক করে বোঝালো তার কোনো দাবি নেই। এটা দেখে রাফি বলল, তাহলে কি আমি? টুসি ফট করে রাফির চোখের দিকে তাকায়। রাফি টুসির চোখে চোখ রেখে বলল, তোমার পাওনা পেয়ে গেছো, এবার আমারটা কি বুঝে নিতে দিবে না? টুসি লজ্জায় মাথা নিচু করে নেয়। রাফি স্মিত হেসে টুসিকে পাজা করে তুলে নেয়। আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে পাশ থেকে বেড সুইচ অফ করে দেয়। ফুলের ঘ্রাণে অদ্ভুত মাদকতায় আচ্ছন্ন কক্ষের বদ্ধ বায়ু। মোমবাতির হলদে আলোয় রূপকথার রাজ্য মনে হচ্ছে এই নিস্তব্ধ নির্বাক পরিবেশকে। মেঝের বুকে ফুলের পাপড়ির সাথে শোভা পাচ্ছে হার্টশেপ বেলুন। সাদা রঙের মরিচ বাতি জাগ্রত একপাশে। রাফি তার মুখটা টুসির সন্নিকটে নিয়ে এলো। নিচ্ছিদ্র শ্বাস একে অন্যের হৃদযন্ত্রের কম্পনে সমাচ্ছন্ন হচ্ছে। পুরুষত্ব জাগ্রত হলো রাফি। ফিসফিস করে বলল, 35 বছর বয়সে কতটা প্রহর অপেক্ষা করেছে এই মুহূর্তটার জন্য তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার সেই অপেক্ষার অবসান ঘটেছে আজ। আমি পুরো দস্তে তোমাকে পেতে চাই, ভালোবাসার সাগরে ডুবে যেতে চাই তোমাকে নিয়ে। টুসির শ্বাস ঘন হয়ে আসে, চোখ বন্ধ করে আছে সে। রাফির ভারী গরম নিঃশ্বাস টুসিকে যেন পুড়িয়ে দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ভয়ে রাফির শার্ট খামচে ধরে টুসি। হে কেমন অনুভূতি সে জানে না। নীরবতা সম্মতির লক্ষণ।
টুসিকে চুপ হয়ে থাকতে দেখে রাফি যেন সম্মতি পেয়ে গেল। বলিষ্ঠ বক্ষতলে পিষে ধরে টুসিকে। দুর্বোধ্য স্পর্শে টুসির অন্তর কাঁপিয়ে দিচ্ছে। তখনও টুসি জানে না কি অনুভূত হচ্ছে তার, সুখের যন্ত্রণা নাকি ভালোবাসা। পার্থক্য করতে পারছে না তার ষষ্ঠ ইন্দ্রিয়। টুসি প্রেমানুভূতি তার সমস্ত জড়তা, ভয়, সংকোচকে দলিয়ে দিল এক নিমিষে। নিজের নারী সত্তার পূর্ণতা পাচ্ছে প্রিয় মানুষটির প্রতিটি স্পর্শে। নিজেকে সমর্পণ করল রাফির পুরো দস্তরে। ভালোবাসার সাগরে ডুব দিয়ে আদায় করে নিল রাফি নিজের অধিকার। টুসি নিশ্চুপ। রাফির এলোমেলো স্পর্শে মাতোয়ারা হয়ে নিজেও দিশেহারা হলো। ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে টুসির ঘুম হালকা হয়ে গেল। আড়মোড়া দিয়ে আলসেমি ছাড়তে বুকের উপর ভারী কিছু বুঝতে পেরে চোখ মেলে তাকালে দেখতে পেল বরটা তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে কত শান্তিতে ঘুমিয়ে আছে। কে বলবে তাকে দেখে যে সে কতটা বদমেজাজি স্বভাবের ছিল। একটুতেই অধৈর্য হয়ে পুরো পরিবেশের পরিস্থিতি পাল্টে দিত। আচ্ছা, মানুষটা এমন স্বভাবের কেন? নিজের রাগকে একদম নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ যতটা দূরে সরিয়ে দেয় ততটাই কাছে টানতে পারে। যতটা কষ্ট দেয় তার থেকেও বেশি সুখী করতে পারে। যতটা ছোট করে তার থেকেও বেশি দায়িত্ব নিতে জানে। যতটা অবহেলা করে তার থেকেও বেশি ভালোবাসতে জানে। হালতো হাসি এই টুসি। তারপর খুব সাবধানে রাফির বুকের পাটাতন থেকে বেরিয়ে এসে ছড়িয়ে থাকা এলোমেলো শাড়ি গুটিয়ে নিয়ে চলে যায় ফ্রেশ হতে। সারা রাত ভালোবাসায় মাতামাতিতে নিজের তীব্র বাসনা পূরণ করে ক্লান্ত শরীরে শেষ রাতের ঘুম জেগে বসেছে রাফির। অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে টুসি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। গাঢ় নীল রঙের পাতলা জামদানি শাড়ি পরে সাদা টাওয়ালে চুল মুছতে মুছতে এসে দেখে রাফি তখনও উবু হয়ে ঘুমিয়ে আছে। রাতের কথা মনে পড়তেই টুসি লজ্জা মাথা নিচু করে নিল। চোখ বন্ধ করে রাফির সে এলোমেলো স্পর্শগুলো অনুভব করল। মুহূর্তেই টুসির কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। আপনা আপনি ঠোঁট দুটো কেঁপে উঠল। চোখ মেলে রাফির দিকে আরেকবার তাকিয়ে দেখে লজ্জায় সোজা ব্যালকনিতে চলে আসে। আজকের সকালটা একদম অন্যরকম লাগছে টুসির কাছে। কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে সবকিছু, যেন সে হাওয়ায় চড়ে সুখের সাগরেই ভাসছে। ঠোঁটে আনন্দের হাসি দেখা গেল টুসির। সাদা টাওয়াল গোল 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 পেঁচিয়ে চুল থেকে পানি ঝরিয়ে নিল টাওয়ালের সাহায্যে টুসি। তারপর সোজা হয়ে রেলিং ধরে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা উপভোগ করার জন্য চারিদিকে চোখ বুলাতেই এক শীতল অনুভূতি ছেয়ে গেল সর্বশরীর জুড়ে। কিছু সময় দাঁড়িয়ে থেকে ভেতরে এসে দেখে রাফি শটান হয়ে শুয়ে আছে। ভ্রু কুচকে নেয় টুসি। একটু আগেই উবু হয়েছিল আর এখন জেগে গেছে, অথচ তাকে খুঁজল না। একটু অভিমান হলো এবার টুসি। মানুষটা কেমন ঘুমিয়ে আছে যে আর কতটা কাছে থেকে সে উঠে গেছে, অথচ সে টেরই পেল না। একটু তো জেগেছে, তাহলে কেন হুঁশে এলো না তার কথা? রাতের কথা কি সব ভুলে গেছে? কেমন ঘুম তার? সজাগ আছে নাকি সত্যি গভীর ঘুমে আছেনও সেটা দেখার জন্য রাফির দিকে এগিয়ে আসতেই দেখে নিচে একটা বালিশ পড়ে আছে। বেডের উপর তার জন্য বরাদ্দ করা বালিশটাই নিচে পড়ে আছে, কারণ রাফির বালিশটা ঠিক তার মাথার নিচেই আছে। বুঝতে পেরে টুসি বালিশটা তুলে একটু ঝুঁকে ঠিক জায়গায় রাখতে যাবে, অমনি রাফি খপ করে এই টুসিকে বুকের উপর জড়িয়ে ধরে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। হঠাৎ এমন অযাচিত আক্রমণে টুসি দিশেহারা হয়ে ভয়েই নিজের ব্যালেন্স রাখতে না পেরে রাফির বুকের উপর ঝুঁকে পড়ে যায়। ভয়ে এই টুসির প্রাণ পাখি উড়াল দেওয়ার উপক্রম। হাত পা থরথর করে কাঁপতে থাকে। 10-15 সেকেন্ড পর নিজেকে স্বাভাবিক করে যখন উঠতে যাবে তখন বুঝতে পারে রাফি তাকে এই 2 হাতের বেড়াজালে আবদ্ধ করেই ঘুমিয়ে আছে। বিষয়টা কেমন অদ্ভুত মনে হলো। ঘুমের ঘরে কেউ এমন করে? টুসি একটু হাড়মোড়া করে আবার উঠতে গেলে রাফি টুসিকে আরো শক্ত করে চেপে ধরে থাকে। টুসির বুঝতে বাকি থাকে না ঘুমের ঘরে নয়, রাফি ইচ্ছে করেই তাকে এভাবে ধরে রেখেছে। ভীষণ রেগে গেল টুসি। এভাবে কেউ ধরে? একটুর জন্য হার্ট অ্যাটাক হয়নি তার। জোর করে উঠতেই রাফি আরো শক্ত করে চেপে ধরে টুসিকে। রাফির শক্তির সাথে না পেরে টুসি শান্ত হয়ে যায়, তবে তেজি গলায় বলল, ভয় দেখিয়ে এভাবে ধরে রেখে আবার শ্বাসরোধ করবেন আপনি? শ্বাসরুদ্ধ করব,
তবে ভয় দেখিয়ে না, ভালোবাসা দিয়ে। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। এমন ভয় দেখানো ভালোবাসা লাগবে না আমার। ছাড়বো না। আর কথা না শুনলে তো ভয় দেখাতেই হবে। আগে বলো, আমাকে না জানিয়ে উঠে গেলে কেন? উঠবো না তো কি করব? আপনার নিচে চাপা পড়ে ভর্তা হব? কয়টা বাজে দেখেছেন? যতটা বাজার বাজুক, তাতে আমার কি? সবাই বুঝে। তাছাড়া তোমার মতো বাচ্চা না কেউ যে দেরি করে উঠলে কেউ মাইন্ড করবে। প্রথম প্রথম কিছুদিন একটু অনিয়ম তো হবেই সবার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে না হয় একটু বেশি অনিয়ম হোক। তাই না? আচ্ছা, লজ্জা করছে না আপনার এটা বলতে? লজ্জা? লজ্জা করবে কেন? এখানে কি কেউ আছে? কেন, আমাকে মানুষ মনে হয় না? নাকি ছোট বলে দেখতে পারছেন না? ছোট বলেই তো বুকে আগলে রাখতে চাইছি। তাছাড়া ছোট হোক বা বড়, বউয়ের সামনে লজ্জা পেতে হয় না। নিজের ক্ষতি তাতে। আর জেনে শুনে আমি নিজের এত বড় ক্ষতি করব না নিশ্চয়ই। আচ্ছা, যেচে পড়ে করতে হবে না নিজের ক্ষতি। এবার ছাড়ুন, আমি নিচে যাব। বারে, এতক্ষণ কি বোঝালাম তোমাকে? আচ্ছা বাদ দাও, একটু ভালোবাসা দাও না আমাকে। ইস, এমনভাবে বলছেন মনে হচ্ছে এটা কোনো জিনিস আপনি চাইছেন আর আমি আপনাকে তার ঠেলে দিব। ঢেলে দিতে কখন বললাম? তুমি তো উজাড় করে দিবে। এই, ভালোবাসা কিভাবে দেয় শুনি? কেন, কাল রাতের কথা ভুলে গেছো? ভুলে গেলে বলো, মনে করিয়ে দেই। আর এখন কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই, আগে থেকেই বলে দিলাম। অনেক ক্ষতি করেছি নিজের, এবার আর নয়। খুব স্বার্থপর তো আপনি। নিজের দিকটাই শুধু ভাবছেন। নিজের ক্ষতি করবেন না বুঝলাম, কিন্তু আমাকে এখন নিচে যেতে না দিলে সবাই কি ভাববে? আমার যে তখন খারাপ লাগবে। পরের দিনই নাসরিন বেগম তুষারকে চলে যেতে হয়। হঠাৎ করেই তাদেরকে আনায় বাসায় টুসির বাবাকে কোনো মতে পাশের একজনের ভরসায় রেখে আসে। তাই তারা পরের দিনই চলে যায়। যাওয়ার আগে রাফি কথা দেয় খুব শীঘ্রই সুজনের বিয়ের পর তারা আসবে সেখানে। কয়েকদিন পরে সুজনের বিয়ে। রুনাকে আবার তো 3 দিন পর আসতেই হবে। তাই তানভি রুনাকে রেখেই চলে যায়। এত দূর জার্নির জন্য বারবার আসা যাওয়া করা খুব রিস্ক হয়ে যায়। রুনাও এত জার্নি করাতে অভ্যস্ত নয়। রুনার কথা ভেবেই তানভীর তাকে রেখে যায়। বিয়ের দিন সময় মতো সে আসবে এবং 2 দিন পর তাকে নিয়ে যাবে, এমন কথা হয়। রুবি জনি 2 দিন পরে চলে যায়। রুনাও যায় তাদের সাথে। অনেকদিন 2 বোনের আড্ডা জমেনি। 2 রাত রুবিদের বাসায় থেকে সেই আড্ডার আসর বসাবেই 2 বোন। মমতা বেগম আর না করেননি তাতে। আজ 3 দিন ধরে রবি রুনার চাপে পরে শাড়ি পরে থাকতে থাকতে টুসির অবস্থা বেহাল। এতদিন আর এখনকার মতো অনেক পার্থক্য বলে জানায় টুসিকে তারা 2 বোন। মেয়ের মতো থাকলেও তাকে বাড়ির বউদের মতো শাড়ি পরাটাও শিখতে হবে। আশেপাশে লোকে নানান কথা বলবে। যতদূর সম্ভব তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না বলে তারা মনে করে। বাসার সবাই যেতেই টুসি একটা 3 পিস পরে নিজেকে হালকা করে নেয়। দুপুরে রান্না সেরে তারা 3 জন মমতা বেগম, রাফি আর টুসি খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। রাফি ফ্রেশ হচ্ছে, এক্ষুনি নিচে খেতে আসবে। মমতা বেগম ডাইনিংয়ে বসেছেন। টুসি প্লেট থেকে পানি ঝরিয়ে সবার প্লেট রাখতেই মমতা বেগম টুসিকে বলে, এতদিন মেয়ের মতো থেকেছ, তুমি আমার আর এক মেয়ে। আমি তেমনিই তোমাকে ভালোবাসা দিয়েছি, কিন্তু এখন মেয়ের সাথে সাথে তুমি এই বাড়ির বউ। এতদিন বিষয়টা আলাদা ছিল, আর এখন বিষয়টা অন্য। স্বামীর দায়িত্ব দেরি করে নিতে হয়েছে বলে ভেবো না সন্তানের দায়িত্ব দেরি করে নিবে। আমার বয়স হয়েছে, বাঁচবই বা কতদিন? শরীরে রোগ বাসা বাঁধছে বয়সের চাপে। এই বয়সে একটা খেলার সাথী পেলে যতদিন বাঁচবো আনন্দে বাকি জীবনটা কাটাতে পারবো। তাছাড়া এখন একটা বাচ্চা নিলে মানুষ করতে তোমারও খুব অসুবিধে হবে না। আমি এখনো সুস্থভাবেই চলাফেরা করতে পারছি, তাকে সামলে নিতে পারবো। টুসি লজ্জায় এখানেই যেন গেঁথে যাচ্ছে মনে হলো। শরীরে কাটা দিয়ে উঠছে তার। সংসার শুরু হতে না হতেই বাচ্চা মাথা নিচে করে নেয় টুসি। হতেই ঘরোয়াভাবে সুজনের বিয়েটা হলো। তেমন কোনো লোক সমাগম নেই, হাতে গোনা কয়েকজন ছাড়া। রাফি, জনি, সুজন, রুবি, রোনা, টুসি আর গার্ডিয়ান হিসেবে মমতা বেগম যায় বিয়েতে। বাড়তি কোনো খরচ কেউ করাননি মেরুনদের বাসায়। যতটুকু না হলেই নয় ততটুকুই করেছেন মাত্র। বিয়ে করে মেরুনকে বউ করে সুজন নিয়ে যায় নিজের বাসায়।
সুজনের বাবা একটু রেগে থাকলেও তা প্রকাশ করেনি সবার সামনে। তবে বেশ ক্ষেপে যায় তিনি। মেরুন তার সামনে যেয়ে হালকা ঝুঁকে সালাম করে, সঙ্গে সঙ্গে সে সরে যায়। এটা দেখে মেরুন হাত জোর করে ক্ষমা চায়। তার অমত থাকা সত্ত্বেও ওই বিয়ে করেছে এর জন্য। সুজনের বাবার মনটা একটু নরম হয়। মুখে অস্বীকার করলেও মনে মনে মেরুকে দেখে দোয়া করে দেন তিনি। দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়। সুজনের বিয়ের কিছুদিন পর রাফি টুসিকে নিয়ে তার গ্রামে বেড়াতে যায়। 5-6 বছর পর পরিবারের সবাই টুসিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। রাফির মতো জামাই পেয়েছে, এটা সবার বড় পাওয়া ছিল বলেই মনে করেন। 4 দিন টুসি গ্রামে থেকে ঘুরে আসে রাফি। রাফির নতুন শেয়ারে ব্যবসা ইতিমধ্যেই শুরু করে দেয়। বেশ ভালোই যাচ্ছিল দিন। টুসি রাতে খাবারের প্লেট গুছিয়ে হাত মুছতে মুছতে উপরে আসে। রুমে এসে বিছানায় গুছিয়ে ঝেড়ে সোজা হয়ে দাঁড়াতে হঠাৎ রাফি এসে পেছন থেকে টুসির কোমর জড়িয়ে ধরে বেডের উপর বসে। টুসিকে কোলের উপর বসায়। টুসির কানে ছোট্ট ছোট কামড় বসিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, আমি তো এক খালি বাচ্চাতেই সীমাবদ্ধ ছিলাম, তুমি তো দেখছি আমার থেকেও কয়েক ধাপ এগিয়ে। মানে? এক টিম ক্রিকেটার বাচ্চা মানুষ করতে পারবে তো? আমার কিন্তু আপত্তি নেই তাতে, আমি তো উজাড় করে দেব, শুধু দেখব তুমি কতটা নিতে পারো। রাফির এই কথায় টুসির মনে পড়ে যায় তার লেখা ডায়েরিতে। রাফি যখন অস্ট্রেলিয়ায় থাকতো তখন গুটি গুটি অক্ষরে টুসি 1 পৃষ্ঠাতে লিখেছিল, আমার মতো একটা বাচ্চা মেয়েকে তো সামলাতে পারেননি আপনি। দেখে নিন একদিন আপনাকে এক ক্রিকেটার টিম বাচ্চাও একা মানুষ করে দেখিয়ে দিব। শুধু ফিরে আসুন একবার প্লিজ। টুসির নাকের পাতা ফুলিয়ে কটমট করে রাফির দিকে তাকাতেই রাফি ঘর কাঁপিয়ে হেসে দিল। এটা দেখে টুসির ভীষণ রেগে গেল। রেগে গিয়ে বলল, আপনি কোথায় পেয়েছেন ডায়েরিটা? ডায়েরিটা কোথায় পেয়েছি তাতে কি আসে যায়, আসল কথা হচ্ছে আমাদের এখন প্রচুর ভালোবাসতে হবে, তা না হলে এক টিম ক্রিকেটার বাচ্চা মানুষ করার স্বপ্নই থেকে যাবে। কথাটা বলতে বলতে রাফি টুসিকে শক্ত করে ধরে। টুসির চুলেই মুখ ডুবানোর চেষ্টা করে। রাফির উদ্দেশ্য বুঝতে পেরে টুসি কুনোয় দিয়ে রাফির পেটে গুঁতা দিয়ে উঠে সরে আসে। রাফি পেটে হাতে কুজো হয়ে বসে চোখে মুখের অঙ্গভঙ্গিতে বোঝালে সে প্রচণ্ড ব্যথা পেয়েছে। টুসি এটা দেখে কিছুটা ঘাবড়ে যায়। অতটা জোরেও তো সে আঘাত করেনি যতটা রাফি মুখভঙ্গিতে বোঝাচ্ছে সে। টুসি হন্তদন্ত হয়ে রাফির কাছে এগিয়ে এসে রাফির কাঁধে হাত রাখতে যাবে, তার আগেই রাফি টুসির হাত ধরে হ্যাঁচকা টানে বুকে নিয়ে সে সহ টুসিকে নিয়ে পেছন দিকে ঝুঁকে পড়ে বেডের উপর। শক্ত হাতে টুসিকে বুকের সাথে জড়িয়ে নেয় রাফি। এটা দেখে ভীষণ রেগে যায় টুসি। তার মানে রাফি ইচ্ছে করে এমনটা করেছে যেন সে পালিয়ে যেতে না পারে। টুসি রাফির বুকের উপর থেকে ওঠার জন্য ছটফট করলে রাফি নেশা ভরা কণ্ঠে বলে, আমি যেতে চাই আবারও তোমার ওই স্বর্গের রাজ্যে, প্লিজ তুমি বাধা দিও না আমার ইচ্ছেগুলোতে। নিচে বসে রাফি ল্যাপটপে কাজ করছিল। শেয়ারের ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘেটে দেখছিল মূলত। একটু পরে শেয়ার মার্কেটে যাবে, তার আগেই সব কিছু যাচাই বাছাই না করলে কি চলে। কিছুক্ষণ পর টুসি 1 কাপ কফি এনে রাফিকে দেয়। রাফি ব্যস্ততা নিয়ে সেটা খেয়ে ফোনটা ওপরে চার্জ থাকায় বেখালিতে ফোনটা ওপরে রেখেই টেবিলের ওপর থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। মামাতা বেগম নিচে কিচেনে টুকটাক কাজ করছিল। টুসি উপরে এসে দেখে রাফির ফোনটা গুরুং গুরুং করে ভাইব্রেশন হচ্ছে বেডের সাইডের ছোট টেবিলটার উপরে। টুসি উপরে এসে দেখে রাফির ফোনটা গুরুং গুরুং করে ভাইব্রেশন হচ্ছে বেডের সাইডে ছোট টেবিলের উপরে। টুসি দ্রুত এসে ফোনটা হাতে নিতেই দেখে স্ক্রিনে লেখা মাংকুয়া কলিং। বেশ বিরক্ত হলো টুসি। বিয়ে 2 দিন পর টুসি আর রাফির মাঝে বোঝাপড়া হয়েছিল মাংকুয়াকে নিয়ে। রাফির আগের বসে নিজের করা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল আবারও টুসির কাছে। বিষয়টা বুঝতে পেরে টুসি রাফিকে আর কিছু বলে না। আসলে রাগ আর ঝড় থেমে গেলে বোঝা যায় কার কতটা ক্ষতি হয়েছে, যা রাফি পরে উপলব্ধি করতে পেরেছে। যত যাই হোক, যেহেতু রাফি মাংকুয়াকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং মাংকুয়ার বাবা মায়ের সাথে কথা বলেছিল বিয়ের বিষয়, সেহেতু রাফির উচিত তাদের সাথে কথা বলা এবং ক্ষমাও চেয়ে নেওয়া। পাশাপাশি খুব সুন্দর করে মাংকুয়াকে বোঝানো যে বিয়ে এক পবিত্র বন্ধন,
এই বন্ধনে অনেক বড় বড় ঝড় বাধা বিপত্তি আসে। সব কিছুকে জয় করে নিতে পারলে তার মতো সুখী আর কেউ হয় না। ভুলে ভুলে হলেও রাফি হয়তো জয়লাভ করেছে, কিন্তু রাফি যেহেতু সব বাধা বিপত্তিকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় নতুন করে বাসা বাঁধতে চেয়েছিল, সেহেতু তার সেই ভুলের জন্য ক্ষমার প্রয়োজন আগে। কারণ কারো মনে কষ্ট দিয়ে কেউ পরিপূর্ণ সুখী হতে পারে না। কোনো এক মুহূর্তেই সেই মানুষটার নামটাও তাকে পোড়াবে। টুসির এই কথাগুলো দারুণভাবে প্রভাব ফেলেছিল রাফির উপর। রাফি তার জীবনে এমনই একজনকে চেয়েছিল যে সে ভুল করলে সেটা তাকে বুঝিয়ে ভুল ধরিয়ে দেবে, তাকে ভুল না বুঝে ভালোবেসে আগলে রাখবে, ভালোবেসে তার করা আবদারগুলো যে পূরণ করার চেষ্টা করবে। দিন শেষে পুরনো সব কষ্ট ভুলে তার বুকে মাথা রেখে শান্তি খুঁজে পাবে। রাফি সেদিন মাঙ্কুয়ার নাম্বার আনব্লক করে ফোন করে প্রথমে, কিন্তু নম্বর সুইচ অফ বলে বারবার। পরে ফোন করে মাঙ্কুয়ার বাবার নাম্বারে ক্ষমা চায় তার বাবা মায়ের কাছে। তারাও খুব সহজেই ক্ষমা করে দেয় রাফিকে, কারণ তার মেয়ে মাঙ্কুয়া রাফিকে ভুলিয়ে তাদের পছন্দ করা জাপানিজ ইমামুরা নামে এক ছেলের সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছে। ইনফ্যাক্ট মাঙ্কুয়া ইমামুরা নামে ছেলেটার সাথে 7 দিনের জন্য হংকংয়ে গিয়েছে বেড়াতে জানায়। ইমামুরা জানায় সে মাঙ্কুয়ার সাথে সারা জীবন থাকতে চায়। মাঙ্কুয়াও সম্মতি জানায় তাতে। মেয়ে যখন হ্যাপি অন্য কারোর সাথে, সেখানে রাফির প্রতি কোনো ক্ষোভ তাদের না থাকাটাই স্বাভাবিক বলে জানায়। চোখের আড়াল হতেই যেখানে অন্য ছেলের সাথে এদেশ ওদেশে ঘুরে বেড়াতে হয়, সেখানে তার বরের কাছে এই মেয়েটার আবার কি দরকার পড়লো যে ফোন করেছে। ঠিক সেই কারণে টুসি বিরক্ত। আজ কেন ফোন করেছে মেয়েটা তার বরকে তার জানা উচিত, তাই টুসি ফোনটা রিসিভ করে। Please, Rafi, come back. I need you. I love you. I love you so much. হ্যালো, Who are you? টুসি, মিসেস আরিয়ান। Hey, you this dirty girl. How dare you pick my Rafi's phone? Chris is not Liz. You call yourself Mrs. Aryan again? এই নোংরামি, তুমি কে রাফির ফোন ধরার? তোমার সাহস তো কম নয়, নিজেকে আবার মিসেস আরিয়ান বলছো। মুখ সামলে কথা বলুন, আর একবার নোংরা মেয়ে বললে আপনার মুখটা আমি ভেঙে দিব। তাছাড়া ভুল তো কিছু বলিনি, যেটা সত্যি সেটাই বললাম। Just shut up. Where is the dirty girl from? চুপ, একদম চুপ, নোংরা মেয়ে কোথাকার। আপনি চুপ করুন। সেদিন চুপ করেছিলাম বলে আজও আমি চুপ করে থাকবো? জি না। জোর করে আমার শরীরটাকে নোংরা বানালেও আমি কিন্তু নোংরা মেয়ে ছিলাম না। আর নোংরা মেয়ে আমি নই, নোংরা মেয়ে আপনি, যেচে পড়ে নষ্টামি করে বেড়াতে এ দেশ ও দেশ ঘুরে নাম দিয়েছেন। আপনাকে তো শুধু নোংরা বললে ভুল হবে। একটা বেহায়া নির্লজ্জ অসভ্য কুৎসিত মেয়ে আপনি। What did you say? Am I dirty girl? Hugely. You listen? Have you seen me? Where is the Bangali কেউ ghost from? কি বললে তুমি? আমি নোংরামি কুৎসিত? You rascal, আমাকে দেখেছো তুমি? বাঙালি কেউ ভূত কোথাকার? একদম ঠিক শুনেছেন আপনি। আর আপনার মতো জাপানিজ অস্ট্রেলিয়ান সাদা বিড়াল মার্কা গরুকে দেখার কোনো শখ আমার নেই। কুৎসিত আপনার চেহারাকে বলিনি, কুৎসিত বলতে বুঝিয়েছি আপনার মনকে। আর এই সব ইংরেজদের মতো পটপট করা বন্ধ করুন। সেই তো বাঙালি মেল গেও ভূতের জন্য নির্লজ্জ বেহায়ার মতো ফোন করছেন। কোথায় আপনার সেই ইমামুরা না ফিমামুরা আপনার থেকে মজা লুফে নিয়ে চলে গেছে? Just shut up. কথাটা বলেই মাঙ্কুয়া ফোন কেটে দেয়। টুসি ফোনটা বুকের সাথে চেপে ধরে ঠোঁট চেপে হাসতে হাসতে বেডের উপর বসে। সেদিন নোংরা মেয়ে বলায় তার যতটা কষ্ট হচ্ছিল, আজ ততটা খারাপ লাগেনি, বরং সেদিনের কষ্টের থেকে 4 গুণ বেশি শান্তি লাগছে। রাফি ফোন নিতে বাসায় ফিরে রুমে আসতেই টুসিকে তার ফোন বুকে জড়িয়ে ধরে এমন হাসতে দেখে অবাক হয়ে যায়। কৌতূহল নিয়ে রাফি ভেতরে এসে টুসির সামনে দাঁড়িয়ে চোখের ইশারায় কিছু জিজ্ঞেস করতে টুসি মুখ বাঁকিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঘটনা কি বুঝতে রাফি ভ্রু কুচকে তাকাতেই টুসি আচানক রাফির বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। রাফি অনেকটাই অবাক হয়ে যায়। 2 হাতে সেও টুসিকে জড়িয়ে ধরে কপালে চুমো এঁকে দেয়। কি হয়েছে এই বিষয়টা জানতে চাইলে টুসি সব বলে দেয়।
মাঙ্কুয়ার সাথে টুসির ঝগড়া করার ধরন শুনে রাফি হাসবে না কাঁদবে বুঝতেই পারে না। অস্ট্রেলিয়ান সাদা বিড়াল মার্কা গরু, সিরিয়াসলি ভাই এটা দেখতে কেমন হয়? সময় বহমান নদীর মতো দেখতে দেখতে চলে যায় দূর বহুদূরে। কষ্টের সময়টা দীর্ঘ হলেও সুখের সময়টা কিন্তু ক্ষণিকের জন্য হয়ে থাকে। আর আমরা সেই সুখটুকু পাওয়ার জন্য জনম জনম ধরে কষ্ট বুকে চেপে বেঁচে থেকে যুদ্ধ করি সেই সুখটুকু পাওয়ার জন্য। কেউ কেউ আবার এই জীবন যুদ্ধে হেরে যায়, তো কেউ কেউ হয়ে ওঠে বীর যোদ্ধা। যদিও দেখতে দেখতে পার হয়ে গেছে 3টি বছর, কিন্তু আপনারা বলবেন কেমনে ভাই? যাই হোক, এই 3 বছরেই পরিবর্তন এসেছে সবার জীবনে। হিউনার 2 মাসের ছেলেকে নিয়ে সে মহা ব্যস্ত সময় পার করছে শ্বশুরবাড়ি। রুহানের বয়স 6 বছর, ক্লাস 1-এ পড়ে। রুবি জনি আবার চেষ্টা করছে দ্বিতীয় সন্তানের জন্য। মেরুনে ডেলিভারির সময় আসছে মাত্র হাতে গোনা 3-4 দিন। সুজন কাজের সুবাদে রাজশাহী থাকে, মেরুনও সেখানেই ছিল। কিন্তু ডেলিভারির জন্য সুজনের মা মেরুনকে নিজের কাছে এনে রেখেছে এই 4 মাস। অভাবের সংসার বলে মেরুনের মা মেয়েকে নিজের কাছে রাখার কথা বলেনি একবারও, আর বললেও সুজন রাখতো না, হয়তো মেরুনও থাকতো না। সুজনের বাবা দাদা হবার আনন্দেই সব রাগ ভুলে মেরুনকে আপন করে নিয়েছে। সুজন 15 দিনের ছুটি নিয়ে আজকালের মধ্যেই চলে আসবে ঢাকাতে। সবাই সবার মতোই সুখে ব্যস্ত থাকলেও টুসির দিনগুলো হয়তো তাদের সবার থেকেই ব্যতিক্রম কাটছে। এই 3 বছরে 5 বার মিসক্যারেজ হয়ে সে ভেঙে গুড়িয়ে গেছে মনের দিক থেকে। প্রথমবার অনাকাঙ্ক্ষিতভাবে এমন দুর্ঘটনা ঘটলেও রাফি দ্বিতীয়বার খুশি মনে চেষ্টা করে, তখনও সেম প্রবলেম। কিছুদিন সময়ের ব্যবধানে তৃতীয়বার যখন মিসক্যারেজ হয়, তখন থেকেই রাফি আর রিস্ক নিতে চায় না, কারণ টুসির মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হয়, একদম ফর্সা শরীরটা সাদা ফ্যাকাশে হয়ে যায়। ডক্টর বলেছেন এমন রক্তক্ষরণে তার মৃত্যুর কারণও হতে পারে। আর রাফি কিছুতেই সন্তানের বিনিময়ে টুসিকে হারাতে চায় না। বছরখানেক সময় নিয়ে টুসি আবারও চেষ্টা করে, কিন্তু 1.5 মাসে তা আবার নষ্ট হয়ে যায়। সেইবার রাফিকে বুঝতে দেয় না টুসি। ডক্টর বলেছেন টুসি 2-3 মাসের বেশি বেবি ক্যারি করতে সক্ষম নয়। ফলে 2-3 বা 4 মাস হতে না হতেই বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। রাফি বুঝতে পারে প্রথম জীবনে যার এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তার জীবনে এমন হওয়াটাই খুব বেশি অস্বাভাবিক নয়। তবুও ডক্টরের নির্দেশ অনুযায়ী চলার পরেও বারবার সেম প্রবলেম হয়, 3-4 মাসে মিসক্যারেজ। আর এই মিসক্যারেজ হওয়ার পর সারা দিন রাত কেঁদে কেঁদে টুসি নিজের আরও ক্ষতি করে, যা রাফিকে বাবা না হবার কষ্ট থেকে আরও বেশি কষ্ট দেয়। তাকে বাবা ডাক শোনাতে বারবার নিজের জীবন বাজি রেখে টুসির যে প্রচেষ্টা, তারপর মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসা রাফিকে আরও বেশি পোড়ায়। কি দরকার নিজের জীবন বাজি রেখে এত প্রচেষ্টা? বেশ তো আছে সুখে তারা, এভাবেই না হয় সারা জীবন কাটিয়ে দেবে একে অপরকে ভালোবেসে। নিজের জীবনসঙ্গীকে হারিয়ে বাবা ডাক শোনার অনুভূতি সে উপলব্ধি করতে চায় না। রাফি সিদ্ধান্ত নেয় তার নিঃসন্তান হয়েই বাকি জীবন কাটিয়ে দেবে। তবুও বারবার এভাবে ধীরে ধীরে কষ্ট পাওয়ার থেকে একবারেই কষ্টকে খবর দিয়ে সুখে জীবনযাপন করবে তারা। দিন পেরিয়ে নতুন ভোর আসে সবার জীবনে। মেরুনের একটা মিষ্টি মেয়ে হয়েছে। রুনা আসলে রুবি মেরুন সবাই প্রায় এখানে এসে একসাথে হয়। তারা আসলেই রাফি বোনদের ছোট ছোট বাচ্চা কোলে তুলে নিলে রাফির চোখে মুখে যে আনন্দ টুসি দেখতে পেয়েছে, সেই খুশি সেই রাফির মুখে অন্য কিছুতেই দেখেনি সে। মনে পড়ে টুসি প্রথম যেদিন কনসিভ করে, খুশিতেই রাফির করা পাগলামিগুলোর কথা। বারবার রাফি খুশিতেই আত্মহারা হয়ে বলেছিল, আমি বাবা হব তুষবা, আমি বাবা হব। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিলে। আমার রক্ত বইবে আমার সন্তানের শরীরে। আমার এই 2 হাত দিয়ে এক টুকরো তুলোর মতো মেঘ ধরবো। ছোট ছোট হাতে আমার আঙ্গুলগুলো ধরে হাঁটবে কেউ। আধো আধো বলিতে আমাকে বাবা বলে ডাকবে। আমার বুকের ওপর বসে আমার মুখ খামচে ধরবে। কি যে আনন্দ লাগছে এইসব ভাবতে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমাকে এক পৃথিবী সুখ দিয়েছো তুষবা, এক পৃথিবী সুখ। হসপিটালের ক্যাবিনে আদর্শ অবস্থায় বসে চোখ বন্ধ করে পুরনো কথা ভাবছে টুসি।
চোখ থেকে টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। এইবার আবারও টুসি ষষ্ঠবার রাফিকে না জানিয়ে কনসিভ করেছিল। ফলাফল এবারও শূন্য। প্রতিবারের মতো এবারও অতিরিক্ত রক্তক্ষরণে গত 2-3 দিন যাবৎ হুঁশে ছিল না সে। হসপিটাল আর সময় মতো 4 ব্যাগ ব্লাড দিতে পেরেছি বলে এই যাত্রায় বেঁচে গেছে। কেবিনের মধ্যে বাইরের দিকে তাকিয়ে রাফি রেগে জানালার পর্দায় হাত ছেঁকে দাঁড়িয়ে আছে। ডক্টর বলেছেন যদি টুসি বারবার এমন করে তাহলেই তার জরায়ু নষ্ট হবে, বড় কোনো রোগ শরীরে বাসা বাঁধবে, ফলাফল মৃত্যু। কথাটা মনে পড়তেই রাফি তেড়ে এসে টুসির সামনে চেয়ার টেনে বসে। টুসির থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে, তাকাও আমার দিকে। কি যাচ্ছ তুমি? এত কিছু হয়ে যায় তোমার শরীরের সাথে। ডক্টর বলেছে যে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তোমার তো কষ্ট হয় না, তাই না, বারবার এটা করতে? কষ্ট হলে তো এসব ভূত মাথা থেকে ছেড়ে ফেলতে, কিন্তু আমার হয় খুব কষ্ট। আমি ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা যাই, তাহলে তুমি খুশি তো? টুসি শক্ত করে চোখ বন্ধ করে নেয়। আবারও অশ্রুরা গড়িয়ে পড়ে চোখের কার্নিশ পেয়ে। এটা দেখে রাফি নরম হয়ে যায়। টুসি স্যালাইন দেওয়া হাতটা ধরে অনুনয়ের সুরে বলে, কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ? এমন করে বারবার কেন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ? আমাকে শাস্তি দিচ্ছ তুমি। দিও না তুষবা, এমন শাস্তি আমি সহ্য করতে পারছি না। আর বিশ্বাস করো, আমি বাবা হতে চাই না, তোমার সাথে থাকতে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে বাঁচতে চাই। তাহলে আমি মা হতে চাই। মা হতে চাও কি অপরাধ? বলুন না বর। এবারে রেগে যায় রাফি। এত কিছু হয়ে যাওয়ার পরও মেয়েটা এখনও এই কথা বলছে। তাই রেগে গিয়ে রাফি কেবিন থেকে বের হয়ে যায়। মমতা বেগম এসে অনেকক্ষণ টুসিকে বোঝায় যে একটা বাচ্চার জন্য তুমি নিজের জীবন বাজি রাখছো। তোমার শরীরের যে কন্ডিশন, যদি বাচ্চা হতে গিয়ে তুমি মারা যাও, বাচ্চাটা কি হবে একবার ভেবে দেখেছো? টুসির কাছে এর কোনো উত্তর নেই। এমন সময় একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক আসে টুসিকে চেক আপ করার জন্য। প্রথম থেকেই তিনি টুসির চিকিৎসা করে আসছেন, তাই খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে এক প্রকার তার সাথে টুসি। মমতা বেগম ডক্টর ভিজিটে আসলে তিনি বাইরে চলে আসেন। ডক্টরটি টুসির বারবার এমন করার কারণ বুঝতে পেরে টুসিকে এমন না করে অন্যভাবেই নিজেদের সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দেন। কীভাবে জানতে চাইলে ডক্টর টুসিকে বুঝিয়ে বলেন, এভাবে বারবার নিজের জীবন ঝুঁকিতে না ফেলে সারোগেসি পদ্ধতি ফলো করো। সারোগেসি মানে? টুসি জানতে চাইল। সারোগেসি হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে একজন বেবি ক্যারি করতে সক্ষম নারী তার গর্ভে কোনো দম্পতির সন্তান বহন করে। আপনি কি কোনোভাবে দ্বিতীয় বিয়ের কথা বলছেন? পাগল মেয়ে, দ্বিতীয় বিয়ের কথা বলবো কেন? আমিও তো একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার অন্য মেয়ের আসার কথা কেন বলবো? আমি তো শুধু বললাম এটা একটা পদ্ধতি। অনেকে কিন্তু সারোগেসি করতে রাজি হয়ে যায় অর্থ বা আর্থিক সহায়তার লোভে। তোমার মতো এমন কত দম্পতি আছে যারা কনসিভ করার পরও বেবি ফুললি ক্যারি করতে পারে না, তাদের জন্য এই পদ্ধতি। যেসব নারী কনসিভ করতে সক্ষম কিন্তু তাদের ইউটেরাস দুর্বল হওয়ার কারণে প্রেগনেন্সির লং টাইম তারা বেবি ক্যারি করতে পারে না। আবার অনেকের ওভারিতে সমস্যা, অনেকের বারবার মিসক্যারেজ হয় এবং অকাল মেনোফেজ ইত্যাদি বিভিন্ন প্রবলেম থাকে। প্রয়োজনে একটি সন্তানের জন্য হলেও তারা কিন্তু বেশিরভাগ এই পদ্ধতি ফলো করে। আবার যেসব নারী কখনো কনসিভ করে না তারাও এই পদ্ধতি ফলো করতে পারে। তুমি জানলে অবাক হবে যে এই পদ্ধতিতে অন্য কেউ তোমার বেবি লং টাইম নিজের গর্ভে ক্যারি করলেও বেবিটা কিন্তু তোমারই থাকবে। মানে এটা কি করে? বলছি শোনো, সারোগেসি 2 ধরনের হয়। তার মধ্যে এক হলো পার্সিয়াল সারোগেসি। এই সারোগেসিতে মূলত মায়ের মানে ধরো তোমার কোনো ভূমিকা থাকবে না, বাবার স্পার্মকে সারোগেসি পদ্ধতি বহনকারীর ওভারির সাথে নিশ্চিতকরণ করে সারোগেসি পদ্ধতি বহনকারীর ইউটেরাসে প্রতিস্থাপন করা হয়। এই ক্ষেত্রে বেবিটার প্রতি তোমার অধিকার থাকবে না। আর দ্বিতীয়টা হলো যে নারী কনসিভ করার ক্ষমতা রাখে, মানে তুমি,
তোমার আইভিএফ সারোগেসি পদ্ধতি নেব। এই পদ্ধতিতে তোমার ডিম্বাণু থেকে সৃষ্ট ভ্রূণই সারোগেসি পদ্ধতি বহনকারীর ইউটেরাস প্রতিস্থাপন করা হবে। এখানে হাজবেন্ডের স্পার্মের সাহায্যেই এর নিষিক্তকরণ হবে। এতে তোমার আর তোমার হাজবেন্ড দুজনেরই অধিকার থাকবে বেবির উপর। সারোগেসি পদ্ধতি বহনকারী শুধু তাকে জন্ম দিবে, তার বিনিময়ে তাকে খুশি করতে হবে, কোনো কিছুর বিনিময়ে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। ওই যে বললাম, আর্থিক সহায়তার লোভে অনেকেই এই পদ্ধতি ফলো করে। এটা কিন্তু কোনো অবৈধ কাজ নয়, সম্পূর্ণ কাজটা মেডিকেল সায়েন্স তাদের যথানুযায়ী করবে, কিন্তু এটা ব্যয়বহুল খুব। খুশিতে গদগদ হয়ে যায় টুসি। রাফির আর তার সন্তান পৃথিবীতে আনার উপায় যেন মুহূর্তেই পেয়ে গেছে সে। ডক্টর টুসিকে খুশি হতে দেখে বলে, ভেবে দেখো, তোমার জীবন ঝুঁকি থাকবে না, আবার তোমাদের সন্তান পৃথিবীর বুকে আসতে পারবে। রিলিজ হয়ে বাসায় যাবার কিছুদিন পর ইনিয়ে বিনিয়ে টুসি রাফির সাথে সারোগেসি পদ্ধতি সম্পর্কে আলোচনা করে। রাফি এই পদ্ধতি বিষয়ে আগে থেকেই জানত। অস্ট্রেলিয়াতে থেকে তাই সে কোনো প্রতিক্রিয়াই করল না। রাফিকে চুপ করে থাকতে দেখে টুসি এক প্রকার জেদ ধরে বসল সে এই সারোগেসি করাবে। রাফি যেন সারোগেসি শব্দটা শুনেই বুঝে গেছিল টুসি তাকে কি বলতে চায়। হতাশ হয়ে রাফি টুসির মুখ 2 হাতের আদরে ধরে বলল, আমাদের সন্তান চাও, তুমি মা ডাক শুনতে চাও, আর আমাকে বাবা ডাক শোনাতে চাও, তাই তো? এর বেশি তো কিছু নয়। তাহলে আমরা খুব ছোট ফুটফুটে সন্তান দত্তক নিব, যে আমাকে বাবা আর তোমাকে মা বলে ডাকবে। এতে তো তোমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু ওটা তো আমাদের বাচ্চা হবে না। আমি তো জেদ করে না তুষভা, এমন মানুষ কোথায় খুঁজে পাবে যে আমাদের জন্য দীর্ঘ সময় কাজ করবে? সারোগেসি করতে গেলে তোমার ডিম্বাণু থেকে সৃষ্ট ভ্রূণই নিতে হবে, আর এটা এই মুহূর্তে সম্ভব নয়। তাছাড়া তোমার শরীরের উপর অনেক ধকল গেছে। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আমার কথাটা শুনুন। এবার আমার কথা তুমি শোনো। আমরা কাল সকালে যাব হসপিটালে। তুমি দেখো, খুব শীঘ্রই একটা ছোট্ট পুতুল তোমার কোলে তুলে দেব। 7 মাস পর ছোট্ট একটা 3 মাসের বাচ্চা মেয়ের কান্না থামানোর জন্য কোলে তুলে পেছনে হালকা ছোট ছোট স্পর্শে সমানে দুলিয়ে যাচ্ছে টুসি। পাশে এই ডিভাইনে বসে ফিডার প্রস্তুত করতে যে ঘেমে নিয়ে একাকার অবস্থা রাফি। এত ফু দিচ্ছে তবু ফিডারের ভেতর দুধটুকু ঠান্ডা হচ্ছে না। রেগে গিয়ে রাফি ফিডার রেখে টুসির কাছ থেকে বাচ্চা মেয়েটাকে নিয়ে বলল, রাজফিকে থামানো তোমার কাম্য নয়, আমার মেয়েকে বরং আমার কাছেই দাও। ইস ঢং, রাশফিককে থামানো তোমার কাম্য নয়। সামান্য দুধটুকু ঠান্ডা করতে পারেনি সেটা বলেন, এসে আমার পেছনে লাগবে। সামান্য গাছ দুধ ঠান্ডা করা তোমার তাই মনে হয়? তুমি জানো, ফু দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। সেটা বললেই হয়। আমার কাম্য নিয়ে প্রশ্ন তুললেন কেন? তুলবো না কোনো প্রশ্ন। দুধটুকু চটপট ঠান্ডা করে দেখাও তো দেখি। টুসি মুখ ভেঙচি কেটে একটা বলে দুধটুকু ঢেলে গোল গোল বার কর ঘুরিয়ে দুধটুকু ঠান্ডা করে ফিডারে ভরল। রাশফি কাঁদতে কাঁদতে হাঙ্গুর মুখে দিয়ে ততক্ষণে ঘুমে বিভোর। টুসি ফিডারটা নিয়ে রাফির সামনে এসে বলে, এই নিন, ঝটপট ঠান্ডা করে আনলাম। রাফি ভ্রু কুঁচকে টুসির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমাকে বলোনি কেন এইভাবে ঠান্ডা করার কথা? আমি কতক্ষণ ধরে। গুণ থাকতে হয়, বুঝলেন? আসছে আমার গুণবতী, মেয়ে সামলাতে পারে না, আবার কথা বলতে এসেছে। দেখেছো আমার কোলে কিভাবে ঠান্ডা হয়ে আছে? ঠান্ডা হয়ে নয়, বলেন ক্ষুধার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তাহলে বুঝো তোমার দুধ ঠান্ডা করতে কতটা সময় লেগেছে। মমতা বেগম রাশফির ছোট কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এসে দরজার কাছে দাঁড়িয়ে বললে, আবার শুরু করেছো তোমরা? এই 1.5 মাসে প্রতিদিন কতবার করে ঝগড়া হয়েছে তোমাদের হিসেব করেছো কখনো? মানে মম, আসলে আম্মা। দাও, ওকে আমার কাছে দাও তো তোমরা, আমি খাইয়ে দিই, তোমরা বরং ঝগড়া করো। মমতা বেগম রাফির হাত থেকে রাশফিকে আর টুসির হাত থেকে ফিডার নিয়ে সোজা নিচে চলে আসলো। রাফি মমতা বেগমের যাওয়ার দিকে তাকিয়ে যখন দেখলো তিনি চোখের আড়াল হয়ে গেছে, তখনই টুসিকে এক ঝটকায় নিজের বুকে জড়িয়ে ধরে নেয়। লজ্জা পেয়ে টুসি রাফির বুকে মাথা রেখে মুখ লুকায়। টুসিকে জড়িয়ে ধরে রাফি আচানক পাজা কোলে তুলে নিয়ে গুনগুন করে গান গাইল।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।